তরুণরা এ সময় আমি যেটা লক্ষ্য করেছি, তারা বেশ উদ্যমী, তারা কিছু করতে চায়, তাদের চোখে মুখে স্বপ্ন। কিভাবে করবে সেটা তারা সবাই জানে না এবং সেই গাইডলাইনটা তারা পায় না। বিশেষ করে যারা একটু বৃত্তের বাইরে কিছু করতে চায়, আমরা বিগত জুলাই অভ্যুত্থানে যেটা লক্ষ্য করলাম, এখানে সিংহভাগে ছিল তরুণ নেতৃত্ব, কিশোর এবং তরুণ নেতৃত্ব। বুঝাই যাচ্ছে যে আগামীর বাংলাদেশটা তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে। সে লক্ষ্যে রাষ্ট্র অবশ্যই তরুণদেরকে সুগঠিত করা, তাদের প্রতিভার আলোকে প্রশিক্ষিত করা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণদের মূল্যায়ন করা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করা। অনেক বাবা মা বুঝতে চায় না তারা। যেমন একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে, তার বাবার বা তার মায়ের দাবি হলো না মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় খেদমত করবে, মসজিদে খেদমত করবে, সে কেন মিডিয়াতে যাবে, সে কেন অন্য লাইনে যাবে। এই ঘাটতিটা আসলে কিভাবে পূরণ করা যায়? আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের এই দায়িত্বটা রয়েছে, নিজে জীবনটাকে ভালো করা এবং অন্যের জীবনও ভালো করার জন্য কাজ করা। জীবনের লক্ষ্য একবারেই যে অর্জন হবে সবার ক্ষেত্রে বিষয়টা এমন না। কেউ কেউ আছে একবারই তার লক্ষ্য অর্জন হয়, কিন্তু সাধারণত একবারেই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য বারবার চেষ্টা করতে হয়। মাদ্রাসার ছাত্র, তারা তো পুরোটা সময় কিতাবের পিছনে সময় ব্যয় করে, সে তার একাডেমিক পড়াশোনার পিছনে সময় ব্যয় করে। এর বাইরে গিয়ে তার কি আসলেই অন্য কোনো দক্ষতা অর্জন করা তার জন্য পসিবল? একদিন আসলেন এবং আমি তার রুমে গেলাম, যাওয়ার পরে আমি নিচেই বসতে চাইলাম, কিন্তু উনি বললেন না, তুমি আমার পাশে বসো, খাটে বসো। এই যে বিষয়টা আমি ইতস্ত করার পরে বললেন যে না, তুমি তো এখন আলেম হয়েছো, তুমি এখন আমাদের লেভেলে চলে আসছো। তখন থেকে আমার মনে হলো যে সত্যিকার অর্থেই উদারতা কাকে বলে। আমার মনটা তখন অনেক বড় হয়ে গেছে। কাজের সম্ভাবনা আমি মনে করছিলাম তখন থেকে যে আমাদের অনেক কিছু করার আছে এবং করা সম্ভব। যদি সব ক্ষেত্রে ইসলাম পৌঁছাইতে চাই এবং সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, সব মানুষকে আল্লাহমুখী করতে চাই, তাহলে আমার কি শুধু মসজিদ মাদ্রাসা থেকে সম্ভব? আপনি কি মনে করেন সম্ভব? সম্ভব না। সুতরাং ওই পড়ালেখার দাবি এটা, তুমি বিচরণ করো পৃথিবীতে। আপনি ক্যারিয়ার নিয়ে কাজ করেন, ছাত্রদেরকে নিয়ে কাজ করেন, আপনি তরুণদেরকে নিয়ে কাজ করেন। আপনার কাছে এক কথায় আসলে ক্যারিয়ারটা কি? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? ক্যারিয়ার বলতে একজন ছাত্র বা একজন তরুণের কর্মজীবন এবং পরবর্তী টোটাল লাইফ যাতে সুন্দর হয়, সফল হয়, সেই রকম দক্ষ হয়ে ওঠা এবং সেরকম একটি লাইফ লিড করা, জীবনযাপন করাই হচ্ছে সুন্দর একটি ক্যারিয়ার। একটি সুন্দর লাইফ লিড করা, সম্মানজনক জীবিকা নির্বাহ করার জন্য প্রচেষ্টা করা। আপনি তরুণদেরকে নিয়ে কাজ করেন, তরুণদেরকে কাউন্সিলিং করেন, তাদেরকে নিয়ে কাজ করেন। আপনার এই সময়টাতে তরুণদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোন জিনিসটার বাধার মুখে পড়ে? তার মূলত নেতৃত্ব বা কারো কাউন্সিলিং বা সিদ্ধান্তহীনতা? আসলে তরুণরা এ সময় আমি যেটা লক্ষ্য করেছি, তারা বেশ উদ্যমী, তারা কিছু করতে চায়, তাদের চোখে মুখে স্বপ্ন, কিন্তু কিভাবে করবে সেটা তারা সবাই জানে না এবং সেই গাইডলাইনটা তারা পায় না। বিশেষ করে যারা একটু বৃত্তের বাইরে কিছু করতে চায়, তারা বেশিরভাগই যার যার মতো করেই করছে, ফলে সে কিছু দূর গিয়ে অনেকটা হতাশ হয়ে পড়ে। তো এই জন্য আমরা মনে করি যে তাদের প্রথমত জীবনের লক্ষ্য নির্ধারণ প্রয়োজন, পাশাপাশি একজন মেন্টর বা একজন পরামর্শকের সঙ্গে তার সবসময় যোগাযোগ রক্ষা করে যদি সে চলে, তাহলে তার এই হতাশা, হীনমন্যতা যেমন দূর হবে, পাশাপাশি তার প্রয়োজনীয় দক্ষতা তৈরি করার ক্ষেত্রে সে সহযোগিতা পাবে। তরুণরা তো দেশ নির্মাণের ভবিষ্যৎ, তারা দেশ চালাবে, দেশ বিনির্মাণ করবে, একটা দেশের একটা সিস্টেমকে ভাঙবে, আবার সেটাকে আবার গড়বে। তো এই জায়গাটাতে আসলে একটা রাষ্ট্র তরুণদেরকে নিয়ে কীরকম কাজ করতে পারে? আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এরকম বলা হয়, ঠিক তদ্রূপ আজকের তরুণরাই আগামী নেতৃত্ব দিবে। তো সেই হিসেবে রাষ্ট্র অবশ্যই তরুণদেরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা বিগত জুলাই অভ্যুত্থানে যেটা লক্ষ্য করলাম, এখানে সিংহভাগে ছিল তরুণ নেতৃত্ব, কিশোর এবং তরুণ নেতৃত্ব। বুঝাই যাচ্ছে যে আগামীর বাংলাদেশটা তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে। সে লক্ষ্যে রাষ্ট্র অবশ্যই তরুণদেরকে সুগঠিত করা, তাদের প্রতিভার আলোকে প্রশিক্ষিত করা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণদের মূল্যায়ন করা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করা। একজন তরুণের
কেরিয়ার বিনির্মাণে তার পরিবারের এফোর্টটা কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। পরিবারের সাপোর্ট যদি না থাকে তাহলে একজন তরুণ কেরিয়ার গড়ার ক্ষেত্রে অনেক বাধার শিকার হয়। তো এই জন্য পারিবারিকভাবে সাপোর্টের অবশ্যই প্রয়োজন। না, এই জায়গাটা তো আমরা অনেক ঘাটতি দেখি বা আমাদেরকে, যেমন একটা অনেক ঘাটতি আছে। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান তাকে যদি সাপোর্ট করে, যেমন আমরা সেক্ষেত্রে যেটা করি, তাদের হীনমন্যতা দূর করা এবং তাদেরকে প্রপার গাইড করা, যেখান থেকে সে পারিবারিক সাপোর্ট না পাওয়া সত্ত্বেও সে অগ্রসর হতে পারে এবং তার স্বপ্ন পূরণের পথে সে এগিয়ে চলতে পারে। একজন তরুণ, একজন ছেলে, একজন মেয়ে তার ফ্যামিলির সাথে আসলে কোন জায়গাটাতে দূরত্বটা তৈরি হয় যে সে তার বাবা মাকে বলতে পারে না? তো জেনারেশন গ্যাপ একটা তৈরি হয়। এখন তো প্রযুক্তির যুগ, এই জায়গাটাতে একটা দ্বন্দ্ব এবং সংঘাত আছে। তরুণরা যেভাবে এখন ভাবছে তাদের জীবন, তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে, গার্ডিয়ান কিন্তু সেভাবে ভাবছে না অধিকাংশ ক্ষেত্রে। ফলে একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্বটা গুছিয়ে আনার জন্য পারস্পরিক সংলাপের প্রয়োজন, বোঝাপড়ার প্রয়োজন একে অপরের, এবং তরুণদেরকে তাদের লক্ষ্য যদি সুনির্দিষ্ট হয় এবং উদ্দেশ্য সৎ হয় তাহলে তাদের সাপোর্ট করা প্রয়োজন। না, এখন দেখা গেছে যে অনেক বাবা মা বুঝে না, বুঝতে চায় না তারা। যেমন একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে, তো তার বাবার বা তার মায়ের দাবি হলো না মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় খেদমত করবে, মসজিদে খেদমত করবে, সে কেন মিডিয়াতে যাবে, সে কেন অন্য লাইনে যাবে? এই ঘাটতিটা আসলে কিভাবে পূরণ করা যায়? এটা আসলে প্রথমেই শতভাগ দূর করা সম্ভব না। এটা পর্যায়ক্রমে যখন সে তার কাজ দেখাবে, সফলতা অর্জন করবে, তখন এই ঘাটতিটা আস্তে আস্তে দূর হবে। একজন বাবা যদি কৃষক হয়, তার সন্তান কিন্তু কৃষক হবে না, সব ক্ষেত্রে প্রযোজ্য না। একজন বাবা যদি ডাক্তার হয়, তার ছেলে ডাক্তার হবে, এটা সব ক্ষেত্রে বাস্তব না। শিক্ষকের ছেলে শিক্ষক হবে এমনটাও না। সুতরাং প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা মানুষ যার যার প্রতিভা নিয়ে জন্মায়, তার সেই প্রতিভাটা খুঁজে বের করা এবং সেখানেই তাকে বিকশিত করার সুযোগ করে দেওয়া উচিত গার্ডিয়ানদের। সেক্ষেত্রে আমরা বলবো তরুণরা অবশ্যই এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তরুণদের একটা অভিভাবক প্রয়োজন। শিক্ষক কিংবা বড়দের মধ্যে যাকে তার পছন্দ হয়, তার মাধ্যমে এটা তারা গার্ডিয়ানদের সাথে বোঝাপড়া করতে পারে। সেক্ষেত্রে তার অনেকটাই সহজ হবে। আপনার দৃষ্টিতে আজকের তরুণদের মধ্যে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটা? আজকের তরুণদের মধ্যে আমার কাছে মনে হয় তাদের লক্ষ্যহীনতাই সবচেয়ে বড়। সুনির্দিষ্ট একটি লক্ষ্য তারা নির্ধারণ করতে ব্যর্থ হয়। তারা এটা করছে না অথবা সেটা পারছে না। কেন পারছে না? কি করবে জীবনে, ভবিষ্যতে, এই লক্ষ্য তার কাছে স্পষ্ট না। এই ব্যাপারে তার পারিবারিক গাইড নাই, প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানও খুব কম। এটার জন্যই আমরা মূলত কাজ করছি যে একটা তরুণ সে ভবিষ্যতে কি করবে এটা তার ছাত্র জীবন থেকে ঠিক করতে হবে। সে কি আর্টিস্ট হবে, না সে লেখক হবে, না সে লেকচারার হবে, কোনটা হবে সেই জিনিসটা তাকে আগে ঠিক করতে হবে। এখনকার সময়, এখনকার পৃথিবীতে, এখনকার বিশ্বে লক্ষ্য নির্ধারণটা একটু কঠিন না? যে আমি 10 বছর আগে যে লক্ষ্যটা নির্ধারণ করলাম, 10 বছর পরে গিয়ে সেই লক্ষ্যের অবস্থানটা, বিশেষ করে অর্থনৈতিক যে জায়গাটা, ওই জায়গাটা একরকম থাকবে, পরিবর্তন হতে পারে, কিন্তু মৌলিক লক্ষ্যটা তো ঠিক থাকবে। এবং এটা অবশ্য আপনি ঠিক বলেছেন যে এটা কঠিন। তো এই কঠিনের জন্যই তো এটার জন্য গাইড প্রয়োজন এবং প্রশিক্ষণ প্রয়োজন। লক্ষ্য নির্ধারণের উপরে আলাদা একটা প্রশিক্ষণই আছে। ওই কোর্সটা যদি কেউ করে, ট্রেনিংটা, তাহলে তার জন্য লক্ষ্য নির্ধারণ করা সহজ হয়ে যায়। আপনি লক্ষ্য নির্ধারণের বিষয়টা বলছিলেন, যে লক্ষ্য নির্ধারণ করা এবং প্রতিটা প্রশ্নে বা প্রতিটা আলাপে আপনার লক্ষ্য নির্ধারণের একটা বিষয় সামনে আসতেছে। তো আপনার দৃষ্টিতে তরুণরা আসলে কোন লক্ষ্য, মানে এরকম কিছু সাজেস্ট করতে পারে যেটা তারা লক্ষ্য বানিয়ে এগোতে পারে? এখনকার তরুণদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে মিডিয়া এবং অনলাইন অ্যাক্টিভিটিস। তো সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা এরিয়া। তো এর কোন দিকটা বেশি প্রয়োজন সেই জিনিসগুলো ইন্ডিকেট করা প্রয়োজন, এবং তার কাছে কোনটা সহজ, তার কাছে কোনটা ভালো লাগে সেটাও ঠিক করা দরকার। তারপরে সে যে কোনো একটা যদি মনোনিবেশ করে, যেমন আমরা যদি একটু ডিটেলস বলি, প্রযুক্তির তো এখন অনেক কিছু, কম্পিউটার থেকে শুরু করে মোবাইল, ইন্টারনেট, এখানে কম্পোজ মিনিমাম
একটা জায়গা, গ্রাফিক্স একটা জায়গা, আউটসোর্সিং আর একটা জায়গা, মিডিয়া একটা জায়গা, সাংবাদিকতা একটা জায়গা। তো সবাই একটা করবে না, যার যেটার প্রতি ঝোঁক তৈরি হয় সেই ঝোঁকের থেকে সে ওখান থেকে ট্রেনিং করবে এবং প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে সেখানে সে কাজ করতে পারে। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার একটা যৌবন কাল চলতেছে, তো এই সোশ্যাল মিডিয়াটাকে তরুণরা কিভাবে ব্যবহার করতে পারে? আসলে এখন তো মিডিয়ার যুগ বলা হয়, তো এই সময়টাতে অবশ্যই মিডিয়া থেকে দূরে থাকা যেমন সম্ভব না, অনুরূপ অবাধ বিচরণও নিরাপদ নয়। তো সেক্ষেত্রে অবশ্যই গাইড প্রয়োজন। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সে যদি যাত্রা শুরু করে, প্রশিক্ষণ নিয়ে নির্দিষ্ট লক্ষ্য পথে অগ্রসর হয়, তাহলে তার দ্বারা পদস্খলনের আশঙ্কা নেই। তার মানে আপনি বলছেন তরুণদের, বিশেষ করে তরুণদের জন্য সোশ্যাল মিডিয়া একটা সম্ভাবনার জায়গা। অবশ্যই সম্ভাবনার একটা প্ল্যাটফর্ম, ক্ষেত্র কর্মজীবনে। এটা কিভাবে? এটা তো বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, এবং অবশ্যই এটা ট্রেনিংয়ের মাধ্যমে এবং একজন মেন্টরের পরামর্শে করা উচিত। সোশ্যাল মিডিয়া তো একদিকে যেভাবে সম্ভাবনা জায়গা, অন্যদিকে তো আবার ফিতনার একটা জায়গা আছে। আমরা সেটাই বলছি, যদি সে তার লক্ষ্য ঠিক না করে এই পথে অগ্রসর হয় তাহলে সে হারিয়ে যাবে, পদস্খলন হবে এবং সে হতাশ হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন দিকে সে চলে যেতে পারে। আর যদি তার লক্ষ্য ঠিক থাকে, তার একজন গাইড থাকে, ট্রেনিং থাকে, তাহলে এই বিশাল জগতে সে অনেক সম্ভাবনাময় অনেক কিছু করতে পারবে। সেটা যেমন আর্থিকভাবে, ঠিক তেমনি সেটা সমাজসেবা, তেমনি সেটা দিন প্রচার, সব ক্ষেত্রেই সে অবদান রাখতে পারবে। আপনার দৃষ্টিতে সফলতা মানে কি? সফলতা আমার দৃষ্টি বলতে জীবন সার্থক করা, পৃথিবীতে এবং পৃথিবীর পরে, ইহজীবন এবং পরজীবন উভয় জায়গাতে সফল হওয়াকেই প্রকৃত সফলতা বলে, যেটা আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফল। আর এর মধ্যেই চলে আসে সব কিছু, অর্থাৎ পরিশুদ্ধ আত্মা কখনো অলস হয় না, সে পরিশ্রমী হয়। সে পরিশ্রমী হয়, সে উৎপাদনমুখী হবে এবং সে অবশ্যই ভালো একটা উপার্জনও করবে। তো সে অর্থে সফলতা বলতে আমরা বুঝি একটা সুন্দর জীবন, একটি সুন্দর অর্থ, মানে সমৃদ্ধ অর্থ এবং সম্মানজনক জীবন, যেটা তার ইহজীবনকেও সুন্দর করবে, পরকালীন জীবনকেও সুন্দর করবে। তার মানে যাদের কাছে অনেক বেশি অর্থ থাকে, এটাকে কি আপনি সফলতার মানদণ্ডে ফেলবেন না? এটা সফলতার মানদণ্ড নয়, কারণ আমরা দেখি অনেক অর্থবিত্তের অধিকারী কিন্তু সে জীবনে একটা সময় আক্ষেপ করে এবং বলে যে আমি আমার জীবনকে টাচ করতে পারিনি, তার মানে সে সফল না। আবার আরেকজনকে দেখি আমরা, তেমন অর্থবিত্ত নাই কিন্তু সে সুখী, সে অর্থে সে সফল। বাকি আমরা একটা ভারসাম্যমূলক বিষয়টাকেই সফল মনে করি, যেমন একই সঙ্গে তার প্রয়োজনীয় বৃত্ত থাকবে এবং একই সাথে তার ধর্মীয় বিষয়টাও এখানে সমানভাবে সে পালন করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সে অর্থবিত্তের পেছনে ছুটে তার নামাজ রোজা কোনো কিছুই ঠিক থাকে না, সেটা যেমন সফলতা না। আবার পক্ষান্তরে সে নামাজ রোজা খুব ঠিকভাবেই করে কিন্তু তার পরিবার ঠিকভাবে চালাতে পারছে না, সেক্ষেত্রে সে লক্ষ্য করছে না এবং বলছে যে যা হয় হবে। এটা এক ধরনের অলসতা, দায়সারা ভাব, এটারও সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, পৃথিবীতে তোমার একটা অংশ দেওয়া হয়েছে, এই অংশটা তোমার বুঝে নিতে হবে এবং সেখান থেকে তোমার অন্যকে ইহসান বা অনুগ্রহ করতে হবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের এই দায়িত্বটা রয়েছে, নিজে জীবনটাকে ভালো করা এবং অন্যের জীবনও ভালো করার জন্য কাজ করা। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজের হাতে উপার্জন করে সে হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। তার মানে পরিশ্রমী হওয়া এবং নিজে কাজ করা, জীবিকা উপার্জন করা, এই বিষয়গুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে কেরিয়ার পরিকল্পনাটা কেমন হওয়া চাই? এটার শুরুটা, এটার এন্ডিংটা? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে কিছুটা চলে আসছে। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেরিয়ার বলতে যেটা আমরা বুঝি টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভব,
শুধুই কি বিদ্যুৎ বৈভবের নাম কেরিয়ার? না, একটা সম্মানজনক জীবন যাতে হয় এবং চলমান প্রক্রিয়াকেই কেরিয়ার বলা যায়। তো সে অর্থে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এতটুকু অর্থ উপার্জনের জন্য সে কাজ করবে যতটুকু অর্থ তার দিনদারি নিয়ে চলার সহজ হয়। যেমন কথার কথা, একজন মানুষ সে তার বৈবাহিক জীবনে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতে পারে, মা বাবার খোঁজখবর রাখতে পারে, তাদের জন্য কিছু দিতে পারে। এমন যদি হয় তাহলে সেইটাই হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কেরিয়ার। সে তার প্রয়োজনীয় হকগুলো আদায় করতে পারছে, তার প্রতি যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো সে পালন করতে পারছে, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, দেশের সবার প্রতি সে দায়িত্ব পালন করতে পারছে। এতটুকু সক্ষমতা অর্জন করাকেই আমরা বলতে পারি ইসলামিক দৃষ্টিতে কেরিয়ার। এবং পাশাপাশি তার পরকালীন জীবনটাও যেন সুন্দর হয় সেটাও সবসময় লক্ষ্য রাখা। এই জায়গাটায় এসে এতটুকু অ্যাড করা যায় কিনা যে ইসলামিক দৃষ্টিতে কেরিয়ার বলতে শেষ সময়টাতে সে তার অর্থকরী থাকবে, সে নিশ্চিন্তে নামাজ পড়তে পারবে, সে নিশ্চিন্তে ইবাদত করতে পারবে, তার পরিবার লিড করতে পারবে একটা বয়স পরে গিয়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যদি কেউ তার যৌবনকালকে বা জীবনের প্রথম এবং মধ্যম সময়টাকে ভালোভাবে কাটায় তাহলে তার শেষ জীবনটা অবশ্যই আরও সহজভাবে কাটবে বলে আশা করা যায়। আমরা তো জানলাম ইসলামের দৃষ্টিতে কেরিয়ারটা কি। এখন যে বিষয়টা জানার, ইসলামের দৃষ্টিতে কর্মজীবনের সফলতার মূল কি? কর্মজীবনের সফলতার মূল হচ্ছে আগে কর্মজীবনের লক্ষ্য ঠিক করা। আমি কেন কাজটা করব সেই লক্ষ্য ঠিক করে ওই কাজটা করার জন্য আমার প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণ গ্রহণ করা এবং কাজটা শুরু করা, যে কোনো একটা কাজ শুরু করে সেটার সঙ্গে লেগে থাকা এবং এই কাজে যিনি দক্ষ, অভিজ্ঞ এবং সফল হয়েছেন এমন কারোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে দোয়া করা। আমরা যদি দোয়া প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে আশা করা যায় যে কর্মজীবনে সফল হব। এখানে কি কর্ম বা ভবিষ্যৎ বা কেরিয়ার আমি কোন পথে হাঁটবো, কোন পথটা আমি বাছাই করব, এই ক্ষেত্রে এটা অবশ্যই জরুরি কিনা যে এই পথে আল্লাহ তাআলা খুশি কিনা নাকি আল্লাহ তাআলা নারাজ, এটা কি গুরুত্বপূর্ণ? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। হালাল পেশা তো অন্যতম শর্ত। জীবিকা নির্বাহের ক্ষেত্রে হালাল পেশা অবশ্যই হতে হবে। হারাম পেশা কখনোই বরকত হবে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি, আমি খুব ভালো আছি, কিন্তু আলটিমেটলি এটা থাকবে না এবং একজন মুমিনের জীবনে এটা কাঙ্ক্ষিত হতেই পারে না। সে অবশ্যই হালাল পেশা গ্রহণ করবে এবং কোন কাজটা করলে আল্লাহ পাক খুশি হবেন, কোন পেশায় আল্লাহ তাআলা নারাজ হবেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এক কথায় হালাল পেশাই থাকতে হবে। তবে আমাদের দেশে একটা বিষয়ে দেখি, যেসব পেশাগুলো ছোট মনে করা হয়, অল্প আয়ের, নিম্ন আয়ের, সেগুলোকে অবজ্ঞা করা হয়। এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসা দরকার। অর্থাৎ পেশাটা যদি হালাল হয় তাহলে সেটাকে আমরা উৎসাহিত করব এবং সেটা করার জন্য আমরা তাগিদ করব এবং তাদেরকে পুরস্কৃত করব। আমরা যেমন একটা উদ্যোগ নিয়েছিলাম, প্রতিবন্ধী হয়েও যারা কাজ করছে। সাধারণত আমাদের দেশে তো অনেক সুস্থ মানুষও ভিক্ষা করে, কিন্তু আমরা এর মধ্যেই দেখি প্রতিবন্ধী কিন্তু সে কাজ করছে, তাকে পুরস্কৃত করা, সম্মান জানানো, এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। তো এই জন্য আমরা হালাল পেশা খেয়াল রাখবো এবং সেটা ছোট হলেও সে জিনিসটা করতে পারে। সবাই যে ওই পেশাটা গ্রহণ করবে এমন না। একজন ব্যক্তির সমাজ, তার পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে সে তার পেশা নির্বাচন করা উচিত হালাল পেশার মধ্যে। আজকের বাজারে এখনকার সময়ে এমন একটা দক্ষতা যেটা সবার মধ্যে থাকা জরুরি, সেটা আমরা মনে করি ভাষাগত দক্ষতা, বিশেষ করে কমিউনিকেশন স্কিল যেটাকে বলে, একে অপরের সঙ্গে যোগাযোগ এর জন্য যেই দক্ষতাগুলো প্রয়োজন এটা অনিবার্য। তার মধ্যে প্রথমত আসে আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষায় আমাদের সুন্দর কথা বলা, সুন্দর সংলাপ, সুন্দর যোগাযোগ, পাশাপাশি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করা এবং একজন মুসলিম হিসাবে অবশ্যই আরবিতেও তার প্রয়োজনীয় ভাষা জ্ঞান থাকা উচিত। যেমন আমরা যাতে করে
প্রাথমিক বিষয়গুলো জানি, ধর্মীয় বিষয়গুলো যাতে আমরা অর্থ বুঝি, প্রাথমিকভাবে কোনো একজন আরব লোক আসলে তার সঙ্গে কথা বলতে পারি, বা বিদেশে সফরে গেলে আমরা যেন প্রয়োজনীয় বিষয়গুলো বুঝতে পারি। কাই নাতা আল্লামা না আলামা কুল্লা শাই ফি সাফার ফি বিলাদিনা ফিল খারেজ। এই জায়গাটা আরবি কেন? ইংরেজি তো হতে পারে, হিন্দি হতে হ্যাঁ, পারে। এটা আমি বলছি কমপক্ষে 3টা ভাষায় আমাদের সবার দক্ষতা স্কিল থাকা দরকার। দেশি হিসাবে বাংলা, ইন্টারন্যাশনাল হিসাবে ইংরেজি, এবং মুসলিম হিসাবে আরবি। আমি সেটা বলছি। অবশ্যই ইংরেজিতে আমাদের দক্ষতা প্রয়োজন। এটার জন্য, এই দক্ষতা অর্জনের জন্য তরুণরা কি করতে পারে? দক্ষতা অর্জনের জন্য তো প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিতে হবে এবং নিজের ভেতরে ইচ্ছাটা থাকতে হবে। যদি কারো ভেতরে ইচ্ছাটা থাকে যে আমি এটা শিখবো, তাহলে সে তার পথ খুঁজে পাবেই। যেমনটা আমরা মনে করি, যেমন পিপাসা যার লাগে তাকে কিন্তু পানি নিয়ে দিতে হয় না, সে পানির কাছে চলে যায় বা পানি তার কাছে চলে আসে। এটা কি পসিবল কিনা যে একটা ছেলেকে আমি শিখাচ্ছি, কেউ আমাকে শিখাচ্ছে যেভাবে কথা বলতে হয়, এভাবে কথা বলা যায়, কারো থেকে আসলে কথার মাধুর্যতা শেখাটা কি আসলে পসিবল? অবশ্যই প্রত্যেকটা বিষয়ই শেখার আছে। জন্মগতভাবে কেউ কিছু শিখে আসে না। যেমনিভাবে কথা বলা, হাতের লেখা এবং চিন্তা চেতনা, দক্ষতা সব কিছুই শিখতে হয়। আল্লাহ তাআলা শিখিয়েছেন না আমাদেরকে, আর রহমান আল্লামাল কোরআন, নবীজিও আমাদেরকে শিখাইছেন, এবং ধারাবাহিকভাবে এই শিক্ষাটা চলমান আছে। শিক্ষার মাধ্যমেই, প্রশিক্ষণের মাধ্যমেই একজন মানুষ তার কাঙ্ক্ষিত বিষয়টা শিখতে পারে, জানতে পারে এবং উৎকর্ষ সাধন করতে পারে। এই জায়গাটা কি এরকম একটা বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে কিনা যে একজন, যদি আপনার কথায় আসি, সে শিখলো, সে প্রশিক্ষণ নিল, নেওয়ার পর সে তো তার থেকে মানে উস্তাদ থেকে পৃথক হয়ে গেল, মানে তার ওই শিক্ষাটার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা রয়ে গেল একটা। কিন্তু যখন সে তার ওই যার থেকে শিখতেছে তার সাথে যদি নিয়মিত ওঠা বসা করে, চলাফেরা করে, তখন তো সেটা তার মধ্যে এমনি এমনি চলে আসবে। এটা কি গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা জিনিস শেখার শেষ নাই। একটা জিনিস শেখা, আরেকটা হচ্ছে ওইটার মান বৃদ্ধি করা, উৎকর্ষ সাধন করা ওই ক্ষেত্রে, বা পরিপক্কতা অর্জন করা, পাণ্ডিত্য অর্জন করা। সেটার জন্য ক্রমাগত প্রচেষ্টা, অনুশীলন যেমন প্রয়োজন, একই সঙ্গে এই বিষয়ে যিনি দক্ষ তার সঙ্গে পরামর্শটার প্রয়োজন এবং কানেক্টিভিটির প্রয়োজন। তার সঙ্গে যখন সে কানেক্ট থাকবে তখন সে এই বিষয়ে আরও দক্ষ হতে পারবে। আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্য নির্ধারণ করে সেটাকে অর্জন করার জন্য ছুটে চলা, চেষ্টা করা, সময় ব্যয় করা, প্রশিক্ষণ নেওয়া, টোটাল বিষয়গুলো মিলিয়ে যখন কেউ অর্জন করে, অনেক কষ্ট করে একটা জিনিস, একটা দক্ষতা সে অর্জন করলো, অর্জন করার পর যখন সেটা সে অ্যাপ্লাই করতে গেল, ওই জায়গাটাতে সে ব্যর্থ হলো। ঠিক ওই জায়গা থেকে উঠে আসতে পারে সে কীভাবে? এটা হচ্ছে জীবনের লক্ষ্য একবারেই যে অর্জন হবে সবার ক্ষেত্রে বিষয়টা এমন না। কেউ কেউ আছে যে একবারই তার লক্ষ্য অর্জন হয়, কিন্তু সাধারণত একবারেই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য বারবার চেষ্টা করতে হয়। একবার পরাজিত হলে পরাজয়ের কারণটা খুঁজে বের করতে হবে, যে কোন কারণে আমি এখানে বিজয়ী হতে পারলাম না বা অ্যাকসেপ্ট হলো না আমার অ্যাপ্লিকেশন। তো সে তার ল্যাকেন্সগুলো যদি বের করতে পারে এবং দূর করতে পারে, পরবর্তীতে আবার চেষ্টা অব্যাহত রাখে, তাহলে সে সফল হবেই। না এখন টুডে অর টুমরো এই জায়গাটায় এসে একজন ছেলে, একজন তরুণ বা একজন লোক, একজন মেয়ে, সে একটা লক্ষ্য নির্ধারণ করলো, সে পথে হাঁটতেছে, কিন্তু সে পারতেছে না, মানে সে বুঝতেছে না যে এই রাস্তাটা তার জন্য না। মানে এটা তো পসিবল, তার মানে ওই জায়গা থেকে দাঁড়িয়ে কি ওই লক্ষ্যটা অর্জন করা তার জন্য পসিবল? তার জন্য না ওই রাস্তাটা। এরকম হয় না যে কিছু কিছু বিষয় আছে যে ওটা আমার জন্য না, ওটা আপনার জন্য না, সবার জন্য সব কিছু না, এরকম তো আছে। বাকি কেউ যদি এরকম ভেবে চেষ্টাটা ছেড়ে দেয়, তাহলে তো সে সফল হতে পারবে না। তার যে স্বপ্ন, সেই জায়গাতে পৌঁছতে হলে তাকে বারবার চেষ্টা করতে হবে। না, যেমন কারো কণ্ঠ ভালো না, সে চাইতেছে সে একদম ভালো সিঙ্গার হবে, সে একজন ভালো গায়ক হবে। এক্ষেত্রে অবশ্য লক্ষ্য নির্ধারণের আগেই ভাবতে হবে এটা। এই জন্য তো বললাম লক্ষ্য নির্ধারণ করার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। আমি যে সামর্থ্য আমার নাই, সেই স্বপ্ন আমার দেখাটা তো এটা এক ধরনের অলীক স্বপ্ন।
অলিক স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নটা হতে হবে যথার্থ, অর্থাৎ সেটা সম্ভাব্য কিনা, সম্ভবপর কিনা। যদি সম্ভাব্য স্বপ্ন দেখি তাহলে সেটা অর্জন করা সম্ভব, কিন্তু অসম্ভব কিছু স্বপ্ন দেখলে সেটা তো সম্ভব না। তাহলে এই এই জন্য কেউ যদি কোনো চেষ্টা করার পরে দেখে যে সেটা হচ্ছে না, তাহলে এখানে দুইটা বিষয় দাঁড়াবে। একটা হচ্ছে এটা তার জন্য কিনা, এটা আগে ঠিক করতে হবে, ভাবতে হবে। যদি দেখে যে হ্যাঁ এটা তার জন্য ঠিক আছে, তাহলে তার চেষ্টা এই ক্ষেত্রেই অব্যাহত রাখতে হবে। আর যদি দেখা যায় না এটা তার জন্য না, তার আসলে অন্য কিছু করা উচিত, সেক্ষেত্রে সে তার পেশা পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করাই উচিত। আজকের তরুণদের প্রতি আপনার পরামর্শ? আমি ঘুরে ফিরে একটা কথাই বেশি বলি তরুণদেরকে, যে তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করো এবং সেটার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করো, প্রশিক্ষণ নাও এবং কাজে লেগে থাকো। একজনকে ফলো করো যাকে তোমার ভালো লাগে, যার মতো তুমি হতে চাও, তার সঙ্গে লেগে থাকো, তার পরামর্শ নাও, অবশ্যই তুমি সফল হবে। একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা যার পরে, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনি করেছেন, বাংলাদেশের যারাই পড়াশোনা করে বাংলাদেশ বিশেষ করে, তারা তো পুরোটা সময় কিতাবের পিছনে সময় ব্যয় করে, সে তার একাডেমিক পড়াশোনার পিছনে সময় ব্যয় করে। এর বাইরে গিয়ে তার কি আসলেই অন্য কোনো দক্ষতা অর্জন করা তার জন্য পসিবল? সে তো পুরোটা সময় মাদ্রাসায় দিয়ে সম্ভব, দিচ্ছে। কিন্তু সেটা সব ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য না। কেউ যদি ওই যে একই কথা লক্ষ্য ঠিক করে যে আমি শিক্ষক হব, তাহলে তার বাইরের অ্যাক্টিভিটিস শিক্ষকতার জীবনে খুব বেশি প্রয়োজন নাই। কিন্তু কারো লক্ষ্যই যদি থাকে যে আমি একজন বিজনেসম্যান হব কিংবা আমি একজন উদ্যোক্তা হব, সেক্ষেত্রে তার পড়ালেখায় মনোযোগ যদি না থাকে, তখন তার অবশ্যই পাশাপাশি ওই স্কিলটা ডেভেলপ করার জন্য কাজ করা দরকার। এবং সেটা ছাত্র জীবনা থেকেই আমরা দেখি প্রচুর সময় নষ্ট করে ছেলেরা, মেয়েরাও মোবাইলে অথবা বিভিন্নভাবে। সেটা না করে যদি সে তার লক্ষ্য ঠিক করে ওইটা অর্জন করার পেছনে সময় দেয়, হোক সেটা বাংলা সাহিত্য, হোক সেটা ইংরেজি ভাষা, হোক সেটা কম্পিউটার কিংবা যে কোনো একটা ব্যবসা, তাহলে সেটা তার জন্য বেশি ভালো এবং সেটা প্রয়োজন। তাহলে তার হতাশা, হীনমন্যতা এবং সমাজ যে তাকে বা পরিবার যে তাকে গ্রহণ করে না, গুরুত্ব দেয় না, সেই বিষয়টা তখন আর থাকবে না। আপনি মেয়েদের কথা বলতেছিলেন, এই জায়গাটায় এসে একটা ছেলে সে মিডিয়াতে কাজ করতে পারে চাইলে, একটা ছেলে সে যে 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 কোনো ক্ষেত্রে সহজে যেতে পারে, কিন্তু মেয়েরা তো আসলে পারে না। তাদের জন্য কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু পর্দা যদিও উভয়ের জন্য, কিন্তু মেয়েদের ক্ষেত্রে পর্দাটা একটু বেশি। সেক্ষেত্রে তারা তাদের পর্দার ভিতর থেকে অনেক কিছুই করতে পারে। এখন এমন কিছু কাজ, যেমন একেবারে সহজ, আমাদের মাদ্রাসার মেয়েরা ভালো শিক্ষক যদি হয়, ভালো ছাত্রী হয়, তাহলে সে ভালো শিক্ষিকা হবে। এবং এটারও প্রয়োজন অনেক, ভালো শিক্ষিকার অভাব। এবং শিক্ষিকাও তো বিভিন্ন বিভাগে, নুরানি বিভাগ, হেফস বিভাগ, কিতাব বিভাগ, এই বিভাগগুলোতে পর্যাপ্ত দক্ষ শিক্ষকের প্রয়োজন। দ্বিতীয়ত সেখানে থেকে সে ভালো লিখতে পারে, যদি সে লেখালেখি করে, বই বের করতে পারে, অনুবাদ করতে পারে। তৃতীয়ত সে অনলাইনে কাজ করতে পারে, অনলাইনে আউটসোর্সিং করতে পারে, ডিজাইন শিখতে পারে, কম্পোজ শিখতে পারে, কারিগরি শিখতে পারে, হ্যাঁ, হস্তশিল্প শিখতে পারে। এগুলোর মধ্য দিয়ে সে তার অলস সময়টাকে কাজে লাগিয়ে তার নিজের জীবনটাকে আরও সুন্দর করতে পারে। যদিও উপার্জনের দায়িত্ব তার নাই, কিন্তু যদি সে উপার্জন করে সেটা তো নিষেধ না, সে উপার্জন করে আরো ভালো কিছু করতে পারে। আপনি একটা সংগঠন চালান, আপনার একটা সংগঠন আছে ক্যারিয়ার বাংলাদেশ নামে, এটা আসলে কি উদ্দেশ্যে নিয়ে কাজ করে? ক্যারিয়ার বাংলাদেশ মূলত ছাত্রদেরকে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে স্ব প্রতিভার আলোকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা, যাতে তারা তাদের কর্মজীবনে একটি সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারে, সুন্দর একটি জীবন যাপন করতে পারে। একই সঙ্গে তারা ধর্মীয় কাজগুলো যেভাবে করবে, পাশাপাশি তাদের অর্থের উপার্জনটাও যেন সুন্দর হয়, সম্মানজনক একটা পেশা তারা নির্বাহ করতে পারে। আপনার হাত ধরে অনেকটা লম্বা সময় যাবৎ এই লাইনটায় আছেন, এভাবে কাজ করছেন তরুণদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, আবার অনেক পেশাজীবী মানুষদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আপনার এই সময়টাতে অনেকে আপনার হাত ধরে উঠে এসেছে এবং তারা সফলতার সাথে কাজও করছে। এই বিষয়টা আপনাকে কতটুকু আনন্দিত করে? হ্যাঁ, অবশ্যই। এটা তো যখন দেখি
যে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে কিংবা গাইডের মাধ্যমে কিংবা একটু উৎসাহের মাধ্যমে অনেকেই অনেক ভালো কাজ করছে বিভিন্ন পোস্টে, বিশেষ করে মিডিয়াতে, লেখালেখি এবং শিক্ষকতায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন ক্ষেত্রে সে তার প্রতিভার আলোকে একটা উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারছে এবং সফলতার পথে এগিয়ে চলছে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই আনন্দিত করে এবং আমাদের এই কাজের জন্য উৎসাহ যোগায়, অনুপ্রাণিত করে। আপনার এবং ক্যারিয়ার বাংলাদেশের সূচনাটা যদি বলতেন। আমি যখন লেখাপড়া শেষ করি প্রাতিষ্ঠানিক, তখন মনে হইল যে আরও কিছু লেখাপড়া প্রয়োজন, পাশাপাশি একটা ভালো লাইফ লিড করার জন্য যেসব বিষয়গুলো দরকার সেগুলো আমি স্কিল ডেভেলপ করতে শুরু করি, ভাষাগত, প্রযুক্তিগত এবং অন্যান্য। এবার তারই অংশ হিসাবে আমি একটি প্রতিষ্ঠান করলাম। সেক্ষেত্রে দেখলাম যে আমাদের দাওরা পাস ছেলেরা যে পরিমাণ দক্ষ সেটা এই সময়ের জন্য যথেষ্ট না, তার চেয়ে আরও বেশি দক্ষতা প্রয়োজন। এবং এটা বলতে দ্বিধা নেই যে বেশিরভাগ ছেলেরাই কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় নাই, সেটা যে কারণেই হোক। আমরা ধরে নিতে পারি এটা এই যুগের কারণে, প্রযুক্তির ছোঁয়ায় বা উৎকর্ষে, অথবা প্রযুক্তির কারণে ছাত্রদের মধ্যে এখন এক ধরনের বিক্ষিপ্ততা আছে, বহুমুখী কাজ করার মানসিকতা। ফলে সে পড়ালেখার মনোযোগ দিতে পারছে না এবং এটা পড়ালেখা শেষ করে ভালো কিছু করতে পারবে এই স্বপ্ন সবার মধ্যে জাগছে না, যে কারণে যারা বের হয়, ফারেক হয়, তাদের সবাই দক্ষ হয় না। তো এদেরকে আসলে দক্ষ করা দরকার এবং যারা আছে তাদের মনোযোগী করা দরকার। এই দুইটা বিষয় আমাকে বেশি ভাবায় এবং সেই লক্ষ্যে আমি কাজ শুরু করি। অর্থাৎ যারা লেখাপড়া করবে তারা ভালো করে করবে এবং যারা লেখাপড়া করবে না বা শিক্ষকতা করবে না তারা অবশ্যই একটা বিষয় ঠিক করে সেখানে সে দক্ষ হবে এবং সেখানে সে ভালো কিছু করুক, সে লক্ষ্যে মূলত কাজ শুরু করা। ক্যারিয়ার বাংলাদেশের বর্তমান অবস্থান কি এখন পর্যন্ত, মানে এটা যখন থেকে শুরু হলো কত সময় হলো এবং এখন যে পর্যন্ত কথা বলতেছিলাম যে ওই যে প্রতিষ্ঠান করার পরে আমরা যখন লক্ষ্য করলাম যে ছাত্রদের মধ্যে পর্যাপ্ত দক্ষতা, স্কিল হচ্ছে না, এই স্কিল বাড়ানোর জন্যই মূলত ক্যারিয়ার নিয়ে কাজ করা। কিভাবে তাদের এই স্কিলটা আরও বাড়তে পারে, ছাত্ররা কীভাবে মনোযোগ সৃষ্টি করতে পারে এবং যার যার প্রতিভা অনুযায়ী তাকে গাইড করা যায় কীভাবে, সে লক্ষ্যেই কাজ শুরু করা প্রায় আজ থেকে 9 বছর হয়েছে। এই সময়টাতে আমরা যেটা করেছি, মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করতে পেরেছি কিছুটা, যে আমাদের লক্ষ্য ঠিক করা দরকার এবং আমাদের প্রতিভা অনুযায়ী যার যার কাজ ভিন্ন সেখানে কাজ করা দরকার। মাদ্রাসায় এখনও প্রচুর শিক্ষক প্রয়োজন, যেমন একই সাথে মাদ্রাসার বাইরে বিভিন্ন অঙ্গনে আমাদের যাওয়া প্রয়োজন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করছে, ভার্সিটিতে যেরকম ব্যবসায়িক ক্ষেত্রে আছে এবং ইভেন উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাও অনেকে ইতিমধ্যে হয়েছেন, বিভিন্ন অ্যাম্বাসিতে কাজ করছেন, বিদেশে কাজ করছেন। তো এই পর্যন্ত আমরা আনুমানিক বলা যায় প্রায় 1000 শিক্ষকদের ট্রেনিং করিয়েছি এবং 2000 গার্ডিয়ানদেরকে আমরা সচেতন করতে পেরেছি এবং 3000 স্টুডেন্টদেরকে তাদের লক্ষ্য নির্ধারণ এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, কর্মশালার আয়োজন করার সুযোগ হয়েছে। এটা কিভাবে ব্যক্তিগতভাবে এই 9 বছরে কমপক্ষে প্রায় 100 তরুণ যারা আমাদের সঙ্গে পরামর্শ করে, কাউন্সিলিং করে এবং বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে তারা তাদের স্ব প্রতিভায় স্বাক্ষর রেখে একটা প্রশংসনীয় অবস্থানে তারা এখন আছে তাদের ক্যারিয়ারে। আপনাদের বললেন অনেকে অনেক উচ্চপদস্থ জায়গায় আছেন, অনেকে মিডিয়াতে আছেন, আপনাদের কাজটা কি এখানে মূলত? তাকে গাইড করা নাকি তাকে প্রশিক্ষণ দেওয়া? পরামর্শ, কাউন্সিলিং, গাইড এবং প্রশিক্ষণ সবগুলোই, ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ। আপনার জীবনের একটা গল্প যেটা সবাইকে শোনাতে চান। আসলে জীবন গল্প বলার মতো তেমন গল্প হয় নাই, যা কিছু করলাম তা তো কোনোটাই গল্পের চেয়ে কম না। এই যে শত তরুণ প্রায় কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখের স্বপ্ন
যে আমরা কিছু তরুণ তৈরি করতে পেরেছি। না, এখানে গল্পটাতে আসতে পারেন আপনার উঠে আসার যে বিষয়টা। পেছন থেকে যদি বলি পেছন থেকে। তাহলে আমাদের উঠে আসার পিছনে আমাদের ওস্তাদদের ভূমিকা অনেক, এবং তাদের কথা, তাদের উৎসাহ, তাদের গাইড, তাদের হাতে ধরে শেখানো, এই বিষয়গুলো কারণে আমরা আজকে মোটামুটি কিছু করতে পারছি। চিন্তার দিক থেকে আমরা আমার মনে পড়ে মাওলানা আবু সাইদ মোহাম্মদ ওমর আলী সাহেব, যিনি ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন, পরিচালক ছিলেন, তিনি একদিন বললেন দাওরা শেষ করার পরে, যখন আমি একটা মাদ্রাসায় আদব পড়তে গেলাম, মাদ্রাসাতুল হুদায়, সেখানে তিনি খণ্ডকালীন শিক্ষক ছিলেন। একদিন আসলেন এবং আমি তার রুমে গেলাম, যাওয়ার পরে আমি নিচেই বসতে চাইলাম, কিন্তু উনি বললেন না, তুমি আমার পাশে বসো, খাটে বসো। এই যে বিষয়টা আমি ইতস্ত করার পরে বললেন যে না, তুমি তো এখন আলেম হয়েছো, তুমি এখন আমাদের লেভেলে চলে আসছো। তখন থেকে আমার মনে হলো যে সত্যিকার অর্থেই মানে উদারতা কাকে বলে, এবং আমার মনটা তখন অনেক বড় হয়ে গেছে, এবং কাজের সম্ভাবনা আমি মনে করছিলাম তখন থেকে যে আমাদের অনেক কিছু করার আছে এবং করা সম্ভব। তো এখান থেকে আমি যেটা অনুপ্রেরণা পাই যে আমাদের তরুণদের এইভাবে যার যার জায়গা থেকে তাকে বড় করে তোলা উচিত আমাদের, তাহলে তাদের থেকে আরও বেশি কাজ করা সম্ভব। যেমন আজকের মিডিয়াতে যারা কাজ করছেন আপনার মতো, এরকম আরও অনেকেই, জিকরুল্লাহ সিরাজি আছে, এরকম রায়হানুল কবির আছেন, তারপরে আখতার হুসাইন আছেন, এদের অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত এবং বিভিন্নভাবেই তারা উপকৃত বলে স্বীকার করেন। আমরা সেটা চাই যে তরুণরা এগিয়ে যাক, তরুণরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখুক, আগামীর পৃথিবী হবে তরুণদের পৃথিবী, তাদের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, উজ্জ্বল হবে আমাদের স্বপ্নগুলো এবং সফল হবে আমাদের জীবন। আপনি একজন আলেম, আপনার মাদ্রাসা আছে, আপনি ছাত্রদেরকে পড়ান, তো এই গণ্ডির বাহিরে গিয়ে যে কাজটা করতেছেন, মাদ্রাসার বাহিরে গিয়ে, এই কাজটা কি আসলে আপনার ওই প্রফেশনের সাথে সাংঘর্ষিক কিনা? এই চিন্তাটা কেন আসলো যে সাংঘর্ষিক? এটা আমাদের হীনমন্যতা এবং একটা গণ্ডি থাকে না পদতার কারণে, যে একটা ছেলে মাদ্রাসা থেকে বের হলো, সে ইমামতি করবে, সে মাদ্রাসার চাকরি করবে। আমি সেটাই বলছি যে চিন্তাটা কেন আসলো, অথচ আমরা ওখানে কি পড়ি? আমরা ওখানে পড়ি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু কীভাবে ইসলাম সম্মত হয়। যদি সব ক্ষেত্রে ইসলাম পৌঁছাইতে চাই এবং সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, সব মানুষকে আল্লাহমুখী করতে চাই, তাহলে আমার কি শুধু মসজিদ মাদ্রাসা থেকে সম্ভব? আপনি কি মনে করেন সম্ভব? সম্ভব না। সুতরাং ওই পড়ালেখার দাবি এটা যে তুমি বিচরণ করো পৃথিবীতে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যাও, বিভিন্ন সেক্টরে যাও, সেখানে গিয়ে দিন প্রচার করো। কিন্তু কিছু কারণে আমাদের মুরব্বীরা অবাধ উৎসাহিত করেন না। সেটা হচ্ছে আসলে তো পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে দুনিয়াদারি এবং বিভিন্ন ফিতনা আছে, যে কারণে অনেকে হারায় যায়, অনেকের আমলের পদস্খলন হয়, বিভিন্ন সমস্যায় পড়ে, বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে যায় যেটা হালাল না। এসব নানা কারণে ওনারা উৎসাহিত করেন না। কিন্তু আবার প্রয়োজনের ক্ষেত্রে কেউ যদি যায় তাহলে সেটাকে বারণও করেন না। আমাদের প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত শিক্ষক মাদ্রাসায় কাজ করবে, এর বাইরে যারা আছে সেই মানে অঙ্কটাও কম না, সেই সংখ্যক ছাত্রদেরকে বা আলেমদেরকে স্ব কর্মক্ষেত্রে যাওয়ার জন্য উৎসাহিত করা এবং গাইডলাইন করা। যদি গাইডলাইন করা হয়, উৎসাহিত করা হয়, তাহলে তারা হারাবে না, বরং তাদের দ্বারা বিভিন্ন সেক্টরে কাজ হবে এবং সেটা ইসলামের ক্ষেত্রে আরও বেশি মানে সহায়ক হবে। একটা সময় তো অনেকে মনে করতেন, অনেক উস্তাদ মনে করতেন যে ছাত্রটা যদি মাদ্রাসার গণ্ডির বাহিরে চলে যায়, মানে ইমামতি হোক, সেটা খতিবগিরি হোক, সেটা মাদ্রাসার উস্তাদের যে জায়গাটা মানে শিক্ষকের জায়গা থেকে হোক, এটার বাহিরে গিয়ে যদি যখন সে কোনো কাজ করতে চায়, সেটাকে তারা অনেকে বলে যে ছেলেটা পথভ্রষ্ট হয়ে গেছে। কেউ যদি মিডিয়াতে আমার মনে হয় এখানে একটু কারেকশন করি, আমাদের বড়দের কথা সবাই
যা বলেন সবারটা হয়তো বা সমান না, কিন্তু বেশিরভাগই যেটা বলেন বাস্তবতাই বলেন। দু একজনের কথা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা প্রতিষ্ঠান থেকে বের হয় তারা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক রাখে না তাদের আমলি চিন্তাগত বিভিন্ন পদস্খলন দেখা দেয়, সেই আশঙ্কা থেকে ওনারা বলেন। কিন্তু এটা এখন কমে গেছে। এখনকার মুরব্বীরা এবং আমাদের পর্যায়ে যারা এই মধ্যম সারির যারা আলেম, তারা কেউ এখন এটা নিরুৎসাহিত করেন না, বরং তারা বলেন যে তোমার প্রতিভার আলোকে, তোমার চাহিদা এবং স্বপ্নের আলোকে তুমি বিচরণ করো, তবে অবশ্যই মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে সম্পর্ক রেখে। কোনো একজন আলেম যদি তার মুরব্বীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে তাহলে সে কোনো ক্ষেত্রে হারিয়ে যাওয়ার কথা না। আপনি বলছিলেন যে একটা আশঙ্কার জায়গা থেকে মুরব্বীরা, উস্তাদরা, শিক্ষকরা তারা একটা আশঙ্কার জায়গা থেকে বলেন যে ছেলেটা ওই পথে না যাক, ছেলেটা মিডিয়াতে না যাক, ছেলেটা মসজিদ মাদ্রাসার বাহিরে না যাক। কিন্তু একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় 15 বছর পড়াশোনা করার পরে সে মাওলানা হয়ে দাওরা হাদিস শেষ করে সে মাদ্রাসা থেকে বের হয়। তো 15টা বছর সে একটা জায়গায় সময় দিল, একটা ঘণ্ডির মধ্যে থাকলো। 15 বছর পরেও কেন সে পথভ্রষ্ট হবে? এই যে দীর্ঘ সময় মাদ্রাসায় লেখাপড়া করে এরপরে সে লাইনচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়, এটা শুধু আলেমদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। যে কোনো মানুষ যে কোনো সময় শয়তান দ্বারা বিভ্রান্ত হতে পারে, প্ররোচিত হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয় যে একজন মুরব্বীর সঙ্গে সম্পৃক্ত থাকলে সেই আশঙ্কাটা কম থাকে। আরেকটা বিষয় হলো 15 বছর যারা ভালো করে লেখাপড়া করে তাদের আসলে পদস্খলনের সম্ভাবনা, আশঙ্কাটা খুবই কম। সাধারণত যে সমস্ত ছেলেরা আমরা দেখি 2-4 ক্লাস পড়ার পরেই অন্যদিকে মুভ করে, তাদের ক্ষেত্রেই বেশি সমস্যা হয়। তাদের আসলে লক্ষ্যটা ঠিক থাকে না। তারা হয়তো বা কিছু সুযোগ সুবিধা বা টাকা পয়সার জন্য তারা বিভিন্ন দিকে ছুটাছুটি করে। যদি কোনো আলেম সে তার লক্ষ্য ঠিক রেখে স্পষ্ট সব কিছু তার সামনে সে বিচরণ করে বিভিন্ন ক্ষেত্রে, তখন তার কোনো সমস্যা হওয়ার কথা না। তবুও সে একজন মুরব্বীর সংস্পর্শে থাকলে সে আরও নিরাপদ থাকে। এটার জন্যই শুধু বলা যে একজনের সঙ্গে কানেক্ট থাকলে তাহলে তার ক্ষতির সম্ভাবনা নাই। এমন 5টা কাজ যেটা আপনি তরুণদেরকে সাজেস্ট করতে চান? যে কথা বলছিলাম এতক্ষণ তার ভিতরে অনেকটা চলে আসছে, তবুও আমি বলি যে একজন তরুণের প্রথম কাজই হবে তার কর্মজীবনের লক্ষ্য ঠিক করে সেটার জন্য প্রস্তুতি নিতে থাকা, এবং এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার সঙ্গে সম্পর্ক রাখা এবং কাজটা শুরু করা। হতাশা, হীনমন্যতা দূর করে পাছে লোকে কিছু বলে এগুলো ঝেড়ে ফেলে কাজটা সে অব্যাহত রাখবে এবং দোয়া করবে। আর এই লক্ষ্য পূরণের জন্য কিছু দান করবে, এবং সেই দান হতে পারে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, হতে পারে সে যেটা হতে চায় সেই ক্ষেত্রের কোনো ব্যক্তিকে দান করা। তাহলে মোটা দাগে আমরা 5টা জিনিস পেলাম। একটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ, দ্বিতীয় হচ্ছে ওই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, তৃতীয়ত কাজটি শুরু করা, চতুর্থত একজন অভিজ্ঞ লোকের সঙ্গে সম্পর্ক রাখা, পঞ্চম হচ্ছে নিয়মিত দোয়া করতে থাকা। এই 5টি কাজ যদি কোনো তরুণ করে তাহলে আশা করা যায় সে তার স্বপ্ন পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ যদি কিছু বলার থাকে? আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ বিভিন্ন বিষয়ে আলাপ করলাম ক্যারিয়ার সংক্রান্ত। তো আমরা এই বিষয়ে সুযোগ পেলে আরও কথা বলবো ইনশাআল্লাহ। ইনসাফকে অনেক ধন্যবাদ এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। পরবর্তীতে সুযোগ হলে আমরা বিষয়ে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ক্যারিয়ার বাংলাদেশ কাজ করছে প্রায় 9 বছর যাবৎ, কাজ করবে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। আমরা আশাবাদী যে আজকের তরুণ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, এবং সেই তরুণদেরকে যথাযথ গাইড করা এবং তাদের সহযোগী হওয়াই আমাদের লক্ষ্য। আমরা এই জন্যই বলি, চারিদিকে আজ কত যে পথ, পথের নেই শেষ, সঠিক পথটি দেখাবে তোমায় ক্যারিয়ার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখী এবং সমৃদ্ধ জীবন গঠন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এতক্ষণ যাবত শুনছিলাম কেরিয়ার গাইডলাইন নিয়ে, আপনার কেরিয়ারটা আপনি কিভাবে সাজাবেন, কেরিয়ারটা মূলত কি, সফলতার মানদণ্ড মূলত কি, একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের কেরিয়ারটা কি হতে পারে, আমাদের লক্ষ্যটা কি হতে পারে। আশা করি আপনারা আলোচনাগুলো শুনেছেন, আলোচনাগুলো বুঝেছেন। ইনশাল্লাহ আজকের এই জায়গা থেকে আমরা বিদায় নেব। ইনশাল্লাহ আরও কোনো একটা দিন, অন্য কোনো একদিন আরও কিছু নিয়ে, আরও বেশ কিছু বিষয় নিয়ে, কারণ কেরিয়ারটা তো ছোট একটা শব্দ, বাট এটা অনেক কিছু। এটা আমাদের পুরো লাইফ, আমাদের জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত। হয়তো একটা সময় আমরা ছোট থেকে যখন বড় হই, ওই জায়গা থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়। তো এই জায়গায় অনেক কিছুই থাকে। আপনি কি চুজ করবেন, আপনি কোন পথে হাঁটবেন, আপনি মিডিয়াতে আসবেন, নাকি আপনি লেখালেখির জগতে যাবেন, নাকি আপনি সাংবাদিকতার জগতে আসবেন। মিডিয়ার এগুলো সবই মিডিয়াতে চলে আসে। এর বাইরে আপনি বিজনেসম্যান হবেন নাকি শিক্ষকতা করবেন, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। এবং এর মধ্যে সফলতা আসবে, এর মধ্যে ব্যর্থতা আসবে, ব্যর্থতা গিয়ে আবার সফলতা আসবে। আবার আমরা অনেককে দেখি যে সফলতা আসছে কিন্তু সেটা আবার হারিয়ে গেছে, আবার ব্যর্থতা সে ডুবে গেছে, আবার সে কামব্যাক করছে। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আসলে অল্প কথায় আলোচনা করে শেষ করা যাবে না, এটা বিশাল আলাপ। ইনশাল্লাহ কোনো একদিন, অন্য কোনো একদিন আমরা এই বিষয়ে আবারও আলাপ করব। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন, আপনারা আপনাদের বিষয়গুলো জানাবেন, আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। ইনসাফ পরিবার অবশ্যই আপনাদের সে কথাগুলোকে, আপনাদের সে মতামতগুলোকে মূল্যায়ন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।